আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে আলোচনা হলে প্রধানমন্ত্রীর সংলাপে যাবে বিএনপি, সিলেটে মির্জা ফখরুল। এবং স্প্যানিশ লিগে 400 গোল করে রেকর্ড করলেন মেসি। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ থাকলে প্রধানমন্ত্রীর সংলাপের আমন্ত্রণে জাতীয় ঐক্যফ্রন্ট সাড়া দেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট সফরে এসে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা পূরণে অর্থবহ সংলাপ হতে হবে। এ সময় তিনি আবারও একাদশ জাতীয় নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানান। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান যখনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের পরিবারকে সান্ত্বনা দিতে সিলেট আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সোমবার সকালে বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে নেতারা সরাসরি সাধক শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে আসেন। মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল বলেন, সংলাপের নামে কোনো প্রহসনে অংশ নেবে না ঐক্যফ্রন্ট, তবে সংলাপের আলোচ্য সূচি দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জোট। এই সংলাপের আহ্বান কি করেছিলেন আমি জানি না, তো এইটুকু বুঝি যে আপনার এই সংলাপ যদি গতবারের মতো সংলাপ হয় তাহলে সেই সংলাপ কখনোই অর্থবহ হবে না। আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কি, উনি যে সংলাপের কথা বলছেন সেটা এজেন্ডা কি? আমাদের এজেন্ডা তো একটা, এই নির্বাচনকে বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। উনি কি চাচ্ছেন, কি দরকার, উনি বোঝেন যে না, দেশে একটা বড় ক্ষতি হয়ে গেছে যে এই একটা নির্বাচন যেখানে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, তাহলে নিঃসন্দেহে তিনি সেই এজেন্ডা জানাবেন যে আমরা এই এজেন্ডা আলোচনা করতে চাই, তখনই আমরা সেই বিষয়ে বিবেচনা করব। বিএনপি সহ ঐক্যফ্রন্টের বিজয়ীদের সংসদে যোগ দেওয়ার সম্ভাবনা আর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও এ সময় কথা বলেন মির্জা ফখরুল। এই উপজেলা নির্বাচন অথবা মেয়র নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকারের পরিবর্তন ঘটায় না, সুতরাং এই নির্বাচনগুলো খুব একটা আপনার মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় না। আর যে নির্বাচন কমিশন এখন আছে, সেই নির্বাচন কমিশনের অধীনে তো জাতীয় সংসদ নির্বাচন হলো। গোটা পৃথিবী, বাংলাদেশ সবাই দেখেছে যে কতটা অযোগ্য এই নির্বাচন কমিশন, যাদের কোনো যোগ্যতাই নেই একটি নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। তাদের অধীনে নির্বাচন কি হবে এটা নিয়ে আর এখন প্রশ্নের কোনো প্রয়োজন নেই। পরে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বালাগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। মইনুল আহসান, এটিএন বাংলা। সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তি এদেশে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এবারে নির্বাচন তাই প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে বঙ্গবন্ধু একাডেমির স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। বড় বিজয়ের পর ষড়যন্ত্রকারীদের যে কোনো চক্রান্ত মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান মোহাম্মদ নাসিম। এই দেশের কোনোদিনও সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদ এই অসম শক্তির মাথা তুলে দাঁড়াতে পারবে না। এদেশের নতুন প্রজন্ম, নারী সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ গণরায় দিয়েছে। এ রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যে কোনো চক্রান্ত এদেশে প্রতিরোধ করার মতো শক্তি বাংলাদেশের মানুষ অর্জন করেছে। কিশোরগঞ্জের ভৈরব ও সাতক্ষীরায় এবার মাঠের পর মাঠ সরিষার চাষ হয়েছে, আর ওই সব ক্ষেত থেকে মধু সংগ্রহ করছেন মৌ খামারিরা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা ও সাতক্ষীরা থেকে কামরুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। কিশোরগঞ্জের ভৈরবে এবছর ব্যাপকভাবে সরিষার আবাদ হয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাস সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করেন খামারিরা। ক্ষেতের পাশে বসানো প্রতিটি বাক্স থেকে সপ্তাহে 3 থেকে 4 কেজি মধু সংগ্রহ করেন তারা। এক একজন
ক্ষুদ্র চাষি 50 থেকে 60টিরও বেশি বাক্স নিয়ে মৌমাছি পালনের পাশাপাশি মধু আহরণ করছেন। প্রতি সিজনে সরিষার সিজনে আমি প্রায় 1 থেকে 1.5 টন মধু পাই। আমি একজন নতুন খামারি, আমাদের এখানে প্রায় 100 মৌমাছির খামার আছে। আশা করতেছি এবার এই মৌসুমে আমরা প্রায় 60 থেকে 70 মনের মতো সরিষার ফুলের মধুটা সংগ্রহ করব। জমিতে এই মৌ বক্স বসালে মৌমাছির মাধ্যমে পরাগায়নের ফলে সরিষার 20 থেকে 25% ফলন বৃদ্ধি পায়। এদিকে সাতক্ষীরায় চলতি মৌসুমে 9430 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এবার আবহাওয়া সরিষা চাষের জন্য উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো। এটা খাঁটি মধু, এখানে কোনো প্রকার ভেজাল নাই। সিজন অনুযায়ী আমরা বিভিন্ন জেলায় মধু সংগ্রহ করি। জেলায় চলতি মৌসুমে সরিষা ফুল থেকে 500 মেট্রিক টন মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বিক্রি করে আয় হবে প্রায় 10 কোটি টাকা। পাশাপাশি উৎপাদিত মধু রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও মনে করেন খামার মালিকরা। গভর্নমেন্ট যদি আমাদের এই মধু মৌচাষ সেক্টরটাকে একটু টেকনিক্যাল সাপোর্ট এবং অর্থনৈতিক সাপোর্ট দেয়, তাহলে মৌচাষ শিল্প আরও এগিয়ে যাবে। আশা করছি আগামীতে সাতক্ষীরার মৌচাষ মাধ্যমে অনেক মধু উৎপাদন সম্ভব হবে। সহজ শর্তে ঋণ সুবিধা পেলে আরও অধিক পরিমাণ মধু আহরণের পাশাপাশি এ খাত আত্মকর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে সিরিয়া প্রসঙ্গ। মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ায় কুর্দিদের উপর হামলা করলে তুরস্ককে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুটি টুইট বার্তায় তুরস্ককে এই হুমকি দেওয়ার পাশাপাশি ট্রাম্প আশা করেন কুর্দিরাও তুরস্কের উপর হামলা চালাবে না। দর্শক, এই সংক্রান্ত আমাদের সহকর্মী রাজীব শাহর রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্টটি হাতে আসা মাত্র আমরা আপনাদের জানিয়ে দেব। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে নির্বাচিত 30টি কোম্পানির মূল্য সূচক ডিএসই 30 হালনাগাদ করা হয়েছে। নতুন করে 3টি কোম্পানিকে এই সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানিগুলো হলো পূবালী ব্যাংক, বিবিএস কেবলস এবং কনফিডেন্স সিমেন্ট। এবারের সমন্বয়ে শর্ত পরিপালনের মাধ্যমে কোম্পানিগুলোকে এই সূচকে অন্তর্ভুক্ত করা হয়। অপরদিকে শর্ত পরিপালন না হওয়ায় আল আরাফা ইসলামী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ এবং অরিয়েন্ট ফার্মা লিমিটেডকে এই সূচক থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী 20 জানুয়ারি থেকে সূচকের সমন্বয় কার্যকর হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 7 কোম্পানির সর্বশেষ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো ফ্যামিলি টেক্স, ফার কেমিক্যাল, ইফাত অটোস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মুজাফর হুসাইন স্পিনিং মিলস, আর.এন স্পিনিং এবং সালভো কেমিক্যাল। সমাপ্ত বছরে ফ্যামিলি টেক্স, মুজাফর হুসাইন স্পিনিং ও সালভো কেমিক্যাল 5%, ফার কেমিক্যাল, ইফাত অটোস ও আর.এন স্পিনিং 10% এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ 8% বোনাস লভ্যাংশ দিয়েছে। কোম্পানিগুলোর ঘোষিত বোনাস শেয়ার আজ সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। সোনালী আঁশ লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ সময় শেয়ার প্রতি মুনাফা কমেছে 65%। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে 8 পয়সা। আগের বছরের একই সময় ইপিএস হয়েছিল 23 পয়সা। এই হিসাবে মুনাফা কমেছে 15 পয়সা বা 65%। চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে 225 টাকা 98 পয়সা। অ্যাপেক্স ফুডস লিমিটেডের শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে। গত 23 ডিসেম্বর ডিএসইতে কোম্পানিটির দর ছিল 165 টাকা 80 পয়সা। 8 জানুয়ারি 211 টাকা 50 পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। 9 কার্য দিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 45 টাকা 70 পয়সা। অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। আজ ডিএসইতে 235 টাকা 50 পয়সা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। আর্গান ডেনিমস লিমিটেডের পরিচালনা পরিষদের সভা আজ বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। সভায় 31 ডিসেম্বর 2018 পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার কাজ চলছে। এরপর সেগুলো ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।
এ সময় তিনি আরও জানান, এখন থেকে অপরিকল্পিত কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কয়েকটি প্রজেক্ট আরটিআই এবং আগামীতে বাংলাদেশে কোনোভাবেই প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয়, যেটাকে আমরা বিভিন্ন নামে অভিহিত করি, সেটা ভূমিকম্প হোক, অন্যান্য বিষয় হোক, সেগুলোকে মোকাবেলার জন্য আমরা অধিক তৎপরতার সঙ্গে কাজ করব। আজকেই এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চীনের বাণিজ্য উদ্বৃত্ত ৩২,৩30 কোটি ইউএস ডলার ছাড়িয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড। এ তথ্য জানিয়েছে দেশটির শুল্ক অধিদপ্তর। 2018 সালে কেবল যুক্তরাষ্ট্রে ৪৭,৮০০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে চীন, যা আগের বছরের তুলনায় ১১.৩ ভাগ বেশি। দুদেশের বাণিজ্য যুদ্ধের পরও এই অর্জনকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির বাজার বিশ্লেষকরা। এবারে মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট চুক্তির প্রতি এমপিদের সমর্থন আদায় শেষ চেষ্টা শুরু করেছেন। আগামীকাল ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এই চুক্তির পক্ষে ভোট দিতে এমপিদের সাথে যোগাযোগ করেছে থেরেসা মে সরকারের মন্ত্রীরা। তবে ভোটাভুটির আগে এই চুক্তির পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে আজ পার্লামেন্টে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী। প্রায় ১০০ জন কনজারভেটিভ এমপি এবং ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির ১০ জন সংসদ সদস্য সহ বিরোধী দলের কয়েকজন এমপি ব্রেক্সিট চুক্তির বিপক্ষে আছেন। তাদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, চুক্তিটি কার্যকর না হলে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাজ্য। এই সংকট থেকে উত্তরণে মে সরকারের মন্ত্রীরা এমপিদের ব্রেক্সিটের পক্ষে ভোট দিতে জোরালো আহ্বান জানিয়েছেন। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রোগবালাই কম হওয়ায় ভোলায় এবার শিমের বাম্পার ফলন হয়েছে, তবে দর পড়ে যাওয়ার শঙ্কায় আছেন কৃষকরা। ভোলা থেকে এম সিদ্দিকুল্লাহর রিপোর্ট জানাচ্ছেন রাজীব সাহা। গত বছর ভোলায় ১,০৫০ হেক্টর জমিতে সিম চাষ হয়, আর উৎপাদন হয়েছিল ২৩,১০০ মেট্রিক টন। এবছর সিম আবাদ হয়েছে ১,২০৫ হেক্টর জমিতে। আমি প্রায় ১ একর জমিতে সিম করছি, ৫০-এর উপরে খরচ হয়ে গেছে। এই বছর আল্লাহ দিলে উসি ভালোই ধরছে। তবে ফলন ভালো হলেও ভালো দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষকরা। এতে ক্ষতি না হলেও লাভের মুখ দেখবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তারা। মালের চাপ বেশি, বাজার কম করতে গিয়ে আর সিমে এবার লাভবান কম হয়েছে। ভোলায় উৎপাদিত সিম জেলার চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, বরিশাল, লক্ষ্মীপুর ও নোয়াখালী সহ বিভিন্ন জেলায় যাচ্ছে। সিম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে বলেও জানান কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক তাদের পাশে থেকে এই উৎসিটা আবাদ করার জন্য বুদ্ধি পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে তারা পোকামাকড় মুক্তভাবে চাষাবাদ করতে পারে। কৃষি বিভাগের নিবিড় পর্যবেক্ষণ ও যথাযথ সহায়তা পেলে ভোলার কৃষকরা সবজি চাষে ঈর্ষণীয় সাফল্য পেতে পারেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় আলাদা ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়ে নতুন বছরের প্রথম জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। বেটিসের মাঠে ম্যাচের মাত্র ১/৪ সময় বল দখলে রাখলেও গ্যারেথ বেল আর ইস্কোবিহীন রিয়ালকে ১৩ মিনিটে এগিয়ে দেন মডরিচ। ৬৭ মিনিটে ক্যানালেস সমতা ফেরালেও ম্যাচের ২ মিনিট আগে ড্যানি সেবালোস জয় নিশ্চিত করেন সান্তিয়াগো সোলারির দলে। এইবারকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকা করার পাশাপাশি প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ৪০০ গোল করার নজির গড়লেন লিওনেল মেসি। ৫৩ মিনিটে ৫ বারে ব্যালন ডি'অর জয়ীর গোলের আগে পরে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। অন্য ম্যাচে অ্যান্টনি গ্রিজম্যানের একমাত্র পেনাল্টি গোলে লেভান্তেকে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেলেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লিগে ৪০০ গোল করার নজির গড়লেন তিনি। এইবারের বিপক্ষে লা লিগায় নিজের ৪৩৫তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।
আরও জানাচ্ছেন তসা ইসলাম। মেসির যুগেই পৃথিবীতে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন গ্যারি লিনেকার। 58 বছর বয়সী এই ইংলিশ ফুটবলার টুইটারে এভাবে নিজের অনুভূতি জানিয়েছেন লিওনেল মেসির সর্বশেষ কীর্তির পরই। এইবারের বিপক্ষে লা লিগার ম্যাচ, ঘরের মাঠ নিউ ক্যাম্পে শুরুতে কিছুটা নিষ্প্রভ ছিলেন আর্জেন্টাইন তারকা, তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বরূপে বাঁ পায়ের জাদুকর, আর তাতেই ইতিহাস। কেবল লা লিগাতেই 400তম গোলটি ধরা দিল 5 বারের ব্যালন ডি'অর জয়ীর কাছে। ইউরোপের সব প্রতিযোগিতা মিলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একাই 400 গোলের মালিক মেসি। 507 ম্যাচে 409 গোল করে সবার উপরে ক্রিস্টিয়ানো রোনালদো, তবে তার এই গোল এসেছে ইংল্যান্ড, স্পেন আর ইতালির শীর্ষ লিগগুলো মিলে। কেবল লা লিগার বিবেচনায় সেরা মেসি। 311 গোল নিয়ে ঠিক তার পেছনে পর্তুগিজ তারকা রোনালদো। ইতিহাস বলছে লা লিগার 29টি ক্লাব মিলে যত গোল করেছে তার চেয়ে বেশি গোল করেছেন মেসি। এই টুর্নামেন্টে মোট 37টি প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে 435 ম্যাচ খেলে এই গোলগুলো করেছেন লিওনেল মেসি। মাত্র 31 বছর বয়সে ঈর্ষণীয় এই উচ্চতায় পৌঁছানো আর্জেন্টাইন বিস্ময় ক্যারিয়ারের বাকি সময়ে আরও কত কী করবেন তা দেখার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব। তসিয়া ইসলাম, এটিএন বাংলা। ইংলিশ প্রিমিয়ার লিগে মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে টটেনহামকে হারিয়ে নতুন কোচ ওলে গানার সোলশায়ারের অধীনে প্রথম 6 ম্যাচে টানা জয় রেকর্ড করল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহামের ম্যাচে বলের দখল আর আক্রমণে বেশ পিছিয়ে ছিল ম্যান ইউ, কিন্তু পাল্টা আক্রমণ করে 44 মিনিটে রাশফোর্ড এগিয়ে দেন তাদের। তবে ম্যাচের মূল নায়ক ছিল ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডিহিয়া। কেবল দ্বিতীয়ার্ধে 11টি গোল বাঁচান তিনি। এবারের প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে যা সর্বোচ্চ সেভের রেকর্ড। সেই সাথে 70 বছর আগে ম্যাট বাসবির গড়া নতুন কোচ হিসেবে টানা 5 ম্যাচ জয় রেকর্ড ভেঙে 6 ম্যাচের প্রতিটিতে জয় নজির গড়লেন ইউনাইটেডের ঘরের ছেলে সোলশায়ার। আর তাতে আবারও লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ হারালো পচেত্তিনোর দল। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নির্বাচন নিয়ে আলোচনা হলে প্রধানমন্ত্রীর সংলাপে যাবে বিএনপি, সিলেটে মির্জা ফখরুল। এবং স্প্যানিশ লিগে 400 গোল করে রেকর্ড করলেন মেসি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTVnews এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।